সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম হাতে কোটিপতি হবার ৬টি সংকেত। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম হাতে কোটিপতি হবার ৬টি সংকেত। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আমরা প্রথমে হাতের প্রধান রেখাগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নেব। তারপর সেই কাঙ্ক্ষিত যে ৬টি সংকেত, যেটি কোটিপতি বা ধনযোগ সৃষ্টিকারী সংকেত, জ্যোতিষশাস্ত্র মতে একে একে সেই সংকেতগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় আসব। হাতের এই রেখাটিকে বলে আয়ু রেখা বা লাইফ লাইন। এই রেখাটিকে বলে শিরোরেখা, মস্তিষ্ক রেখা বা হেডলাইন। এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হার্ট লাইন। এই রেখাটিকে বলে ভাগ্য রেখা বা ফেট লাইন। তো এই যে ৪টি হাতের প্রধান রেখা রয়েছে, এই ৪টি রেখা সম্পর্কে আপনারা যারা ইউটিউবে অ্যাস্ট্রোলজি সংক্রান্ত, জ্যোতিষ সংক্রান্ত ভিডিও দেখে থাকেন, তারা প্রায় প্রত্যেকেই এই ৪টি প্রধান রেখা সম্পর্কে অবগত আছেন। আর এই যে ৪টি রেখা, এই ৪টি রেখাকে প্রধান রেখা কেন বলা হয়? কারণ এই ৪টি রেখা প্রায় প্রত্যেক মানুষের হাতেই উপস্থিতি লক্ষ্য করা যায়। তাই এই ৪টি রেখাকে হাতের প্রধান রেখা হিসেবে জ্যোতিষশাস্ত্রে আখ্যায়িত করা হয়েছে। তো এবার আমরা যে খুব সৌভাগ্য সৃষ্টিকারী, অর্থাৎ যারা সৌভাগ্যবান মানুষ, তাদের হাতে যে ধরনের সাইন থাকে, অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে যে সাইনগুলোকে অতিরিক্ত সৌভাগ্যের সাইন হিসেবে আখ্যায়িত করেছে, এমন ৪টি সাইন, ৪টি সংকেত, এমন ৬টি সাইন বা ৬টি সংকেত নিয়ে আজকে আলোচনা করব। তার প্রথম যে সংকেতটি নিয়ে আলোচনা করব, সেই সংকেতটিকে রাজযোগও বলা হয়। জ্যোতিষশাস্ত্রে এটিকে এক ধরনের রাজযোগ বলে। সেই সংকেতটি হচ্ছে এই যে তর্জনী আঙ্গুল, এই তর্জনী আঙ্গুলকে বলা হয় বৃহস্পতির আঙ্গুল এবং তর্জনী আঙ্গুলের মাঝে নিচের যে অংশটুকু মস্তিষ্ক রেখা পর্যন্ত, এইভাবে মধ্যমা এবং তর্জনীর মাঝ থেকে একটি রেখা টানুন হৃদয় রেখা পর্যন্ত। এই যে অংশটুকু হয়ে থাকে এখানে, এই অংশটুকুকে বৃহস্পতির মাউন্ট বলা হয়। এই স্থানে যদি কারো আয়ু রেখা থেকে একটি রেখা এইভাবে উত্থিত হয়, অর্থাৎ আয়ু রেখা থেকে একটি রেখা এইভাবে উত্থিত হয়, তাহলে এটি অত্যন্ত শুভ থেকে শুভ সংকেত হিসেবে ধারণা করা হয়ে থাকে। কারণ এই সাইনটি যে বয়সে উত্থিত হয়েছে, যে বয়সে এই সাইনটি বৃহস্পতির দিকে উত্থিত হয়েছে, এই বয়সটাই এই জাতকের জীবনে একটি খুব, যেটাকে গোল্ডেন টাইমও বলতে পারেন, এমন একটি সময় কিন্তু এই জাতককে উপহার দেয় ভাগ্য। অর্থাৎ এই যে বয়সটি, এই বয়সটি আমি এঁকেছি ২৪ বছর বয়স, ২৩-২৪ বছর বয়স। এই বয়সে পদার্পণের সঙ্গে সঙ্গে জাতক কিন্তু কর্মজীবনে পদার্পণ করতে পারে, চাকরি প্রাপ্তির সম্ভাবনা থাকে, উচ্চতর মানে অনেক উচ্চতর ডিগ্রি
অনেক উচ্চতর সম্মানে ভূষিত হতে পারে। অর্থাৎ এই 24 বছর বয়স, আমি কিন্তু এঁকেছি 24 বছর, এটি কি বেসিক্যালি এইভাবে থাকবে এমন নয়, বিভিন্ন মানুষের বিভিন্নভাবে থাকতে পারে, এখান থেকে থাকতে পারে, আরও উপর নিচে হতে পারে। কিন্তু মোট কথা হচ্ছে যে বয়সে এই রেখাটি উত্থিত হবে, যে বয়সে বৃহস্পতিতে গমন করবে বা বৃহস্পতির দিকে দৃষ্টি করবে, এই আয়ু রেখা থেকে উত্থিত ঊর্ধ্বরেখা। ঊর্ধ্বরেখা মানেই আপনি ভাগ্যবান। জ্যোতিষশাস্ত্র মতে ঊর্ধ্বরেখা, আয়ুরেখা থেকে উত্থিত ঊর্ধ্বরেখা মানেই আপনি সৌভাগ্যবান। তা এই সময় জাতকের কর্মপ্রাপ্তি, চাকরি প্রাপ্তি, বেকারদের চাকরি প্রাপ্তি হয়ে যেতে পারে। আর যারা বেকারত্ব নেই, যারা কর্মজীবী না আছেন, এই সময়ে তাদের জীবনের যে গতি, জীবনের যে উন্নয়নের গতি ধারা, সেই ধারার মাইলেজ কিন্তু তীব্র গতিতে বেড়ে যাবে। এটি কিন্তু সেই সংকেত। কিন্তু এখানে শর্ত হচ্ছে এর পরিপূর্ণ সফলতা পেতে হলে এই যে মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন, এটা যদি এইভাবে আয়ুরেখা থেকে অল্প একটু গ্যাপ থেকে ওঠে, তাহলে এর সফলতাটা পরিপূর্ণ হয়। এবং এই হাতের সামনের অংশ একটু পাতলা এবং মাঝামাঝি করে এই অংশে একটু পাতলা, নিচের অংশে একটু ভারী যদি হয়, তাহলে এটি একটি শক্তিশালী রাজযোগ। এটির সফলতা জাতক নিশ্চয় পাই। যাদের কাছে আছে তারা কমেন্টস করে জানাবেন। এখানে আরো একটি শর্ত হচ্ছে, সেক্ষেত্রে এই যে বৃহস্পতির মাউন্ট, বৃহস্পতির আঙ্গুল, এটি কিন্তু দোষমুক্ত থাকতে হবে। বৃহস্পতির এই আঙ্গুলটি থাকতে হবে গোলাকার মসৃণ। অর্থাৎ এই আঙ্গুলটি চ্যাপ্টা হলে চলবে না, একা এদিকে বাঁকা কিংবা এদিকে বাঁকা হলে চলবে না। দেখা যাচ্ছে এই পর্বে চিকন, এই আঙ্গুলের গাঁটগুলো মোটা, এমন হলে চলবে না। কিংবা বৃহস্পতির আঙ্গুলের এই করে যদি এই ধরনের একটি সাইন থাকে, এটি চলবে না, এটি সঞ্চয় অর্থাৎ প্রতিষ্ঠা নাশ করে। এই রেখাটি থাকলে তাদের সহসা সঞ্চয় হতে চায় না। বৃহস্পতির আঙ্গুলে যদি ক্রস সাইন থাকে তবুও চলবে না, আঙ্গুলে তিল চিহ্ন থাকলে চলবে না। এটি হচ্ছে এই রেখাটির পূর্ণ ফল পাবার শর্ত। আবার বৃহস্পতির এই স্থানে যদি তিল চিহ্ন থাকে, জাল চিহ্ন থাকে, কিংবা এখানটায় যদি কড়া পড়া শক্ত টাইপের থাকে, তবুও সেটি অশুভ, সেটি হলেও চলবে না। এই স্থানটা যদি অধিক পরিমাণে ফোলা, অর্থাৎ এইভাবে চাপ দিলে বজবজ করে, ভিতরে ফাঁপা মনে হয়, থলথলে মনে হয়, এমন হলেও চলবে না। এই স্থানটি হতে হবে একটু ফোলা থাকতে হবে। একেবারে দাবা হলেও চলবে না, একেবারে নিচস্ত হলেও, অর্থাৎ এইটা একেবারে দাবা, তাহলেও চলবে না, তাহলেও অশুভ। অর্থাৎ এই স্থানটা হবে একটু বড়, এই দেখুন যেভাবে এঁকেছি, একটু দীর্ঘ বড়, ফোলা, মাংসালো, লাল গোলাপে আভাযুক্ত, অশুভ চিহ্ন বর্জিত। তাহলে এই রেখাটির পূর্ণ ফল কিন্তু জাতক পেয়ে থাকে। এই রেখাটির পূর্ণ ফল পেয়ে থাকে। এই বৃহস্পতির স্থানে আরো একটি সংকেত দেখাবো। এই স্থানটাই এই যে আমরা পূর্বেই দেখেছি হৃদয় রেখা হয় সরাসরি বৃহস্পতিতে গিয়ে যদি এভাবে উপনীত হয়, কিংবা বৃহস্পতিতে উপনীত হয়নি, হৃদয় রেখা এইভাবে রয়েছে, কিন্তু একটি শাখা রেখা এইভাবে বৃহস্পতিতে গিয়ে পদার্পণ করেছে। সেক্ষেত্রে সেই সাথে বৃহস্পতির স্থানে যদি একটি ত্রিভুজ সূচিত হয়, সেটি অনেকের হাতে এইভাবেই বৃহস্পতির আঙ্গুলের শেষে এভাবেই, এই যে শাখা রেখার শেষেও এইভাবে দেখা যায়। আবার অনেকের হাতে আরো শক্তিশালী রয়েছে, যেটি আরো বেশি শক্তিশালী, সেটি হচ্ছে এই যে দুটো রেখা মিলে এইভাবে যদি বৃহস্পতিতে ত্রিভুজ সৃষ্টি হয়, এটি কিন্তু আরো সর্বোচ্চ শক্তিযুক্ত। এটি যার হাতে আছে সে ধন ধান্যে পূর্ণ একজন মানুষ। যার হাতে আছে সেটি সে জানতে আছে। অনেকের হাতে আছে, আপনার হাতে থাকলে কমেন্টস করে জানান আপনার বর্তমান অবস্থান। আপনি অবশ্যই একজন সৌভাগ্যবান, সুখী, সমৃদ্ধশালী মানুষ যদি এই রেখাটি পারফেক্ট থাকে, দোষমুক্ত থাকে। এটি খুবই শক্তিশালী একটি রেখা। যেভাবেই হোক এইভাবে একটি ত্রিভুজ, তাহলে এটিও কিন্তু অত্যন্ত
প্রভাবশালী একটি রেখা, অত্যন্ত প্রভাবশালী রেখা। এখানেও সত্য হচ্ছে এই বৃহস্পতির স্থানে জাল চিহ্ন, তিল চিহ্ন, এই যে জাল চিহ্ন, তিল চিহ্ন, জব চিহ্ন, এই ধরনের জব সাইন, এগুলো মুক্ত থাকতে হবে। তাহলে অবশ্যই অবশ্যম্ভাবী রূপেই বলা যায় যে এই ত্রিভুজের শুভ ফল জাতক তার জীবনে পাবেই। তবে উত্তম সময় উপস্থিত হবার সঙ্গে সঙ্গে সেক্ষেত্রে উত্তম সময়টি দেখতে হবে আয়ুরেখা থেকে, কোন ভাগ্যরেখা থেকে উত্তম সময়টি দেখার কৌশল রয়েছে, আয়ুরেখা থেকে রয়েছে বেশ কয়েকটি, রবি থাকলে রবি রেখাতে রয়েছে। এইভাবে উত্তম সময়টি উপস্থিত হলে জাতকের জীবনে স্বর্ণোজ্জ্বল সময় বা গোল্ডেন টাইম কিন্তু বয়ে আসবে। এবার দেখুন আরো একটি প্রভাবশালী বা অত্যন্ত শক্তি সম্পন্ন রেখা বৃহস্পতিতেই, সেটি হচ্ছে মস্তিষ্ক রেখা থেকে একটি রেখা যদি বৃহস্পতিতে গমন করে বা বৃহস্পতিতে দৃষ্টি করে, এই যে রেখাটি মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন, এই ব্রেন লাইন থেকে একটি রেখা যদি বৃহস্পতিতে দৃষ্টি করে তাহলে এটি অত্যন্ত প্রভাবশালী, অত্যন্ত শুভ, অত্যন্ত শক্তিশালী একটি সংকেত। এটিও এক ধরনের রাজযোগ সৃষ্টিকারী সংকেত। এই রেখাটি যার হাতে থাকবে সেই জাতক নিজের মেধা, নিজের মননশীলতা, নিজের বুদ্ধিকে প্রয়োগ করে উন্নতির সর্বশেখরে, অর্থাৎ বৃহস্পতি হচ্ছে আমাদের প্রতিষ্ঠার কারক, আমাদের সৌভাগ্যের কারক, জাতক নিজের মেধাকে অ্যাপ্লাই করে জীবনে প্রতিষ্ঠা, সৌভাগ্যের সর্বশেখরে পৌঁছে যায় নিজেই নিজের মেধাকে অ্যাপ্লাই করে। এক্ষেত্রে সত্য হচ্ছে এখানেও আয়ুরেখা থেকে মস্তিষ্ক রেখা একটু একটু ফাঁক হয়ে যদি থাকে বা গ্যাপে যদি ওঠে, এভাবে একটু জায়গা নিয়ে যদি ওঠে, এভাবে একটু জায়গা নিয়ে যদি ওঠে, আর এই রেখাটি মঙ্গল এবং চন্দ্রের মাঝামাঝিতে যদি অবস্থান করে, অতিরিক্ত বেঁকে চন্দ্রের দিকে গেলে তারা অতিরিক্ত কল্পনা প্রবণ হয়ে যায়। অর্থাৎ এই জাতক যখন মঙ্গলে মস্তিষ্ক রেখা থাকবে বা ব্রেন লাইন মঙ্গলে থাকবে, দেখুন এখানে কেন মঙ্গলে থাকার বলা হচ্ছে, মঙ্গল হচ্ছে বল, বীর্য, শক্তি, সাহসের কারক গ্রহ। মঙ্গল সেনাপতি গ্রহ। মঙ্গল থেকে বিচার করা হয় একজন জাতকের কতটা, এই জাতক বা জাতিকা কতটা সাহসী সেটা বিচার করা হয়। আর একজন মেধাবী লোক কিন্তু অবশ্যই তীক্ষ্ণ সাহসী হয়ে থাকে। সাহস ব্যতীত, অর্থাৎ আপনি একটা কর্ম করবেন, আপনি একটা ক্রিয়া সাধিত করবেন, তার জন্যে আপনি যদি আপনার সাহস যদি না থাকে, সেই অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে নো রিস্ক নো গেইন, রিস্ক যে নিতে পারে না সে কখনো গেইন হতে পারে না। অনেকের টাকা থাকতে পারে, সে ফিক্সড করে রেখে সেখান থেকে যা সঞ্চয় পাচ্ছে সেটা দিয়ে চালিয়ে নিচ্ছে, কিন্তু অগাধ টাকা পড়ে আছে, কিচ্ছু করতে পারছে না, কারণ তার সে সাহস নেই। অনেকের টাকা কম আছে কিন্তু সাহস তার আছে এবং তার মেধা, মননশীলতা, মেধার প্রয়োগ ভালো আছে, সেই ব্যক্তি কিন্তু দেখবেন যে তরতরায় উঠে যাচ্ছে, জীবনের চাকা তত্তর গতিতে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ এই রেখাটি যদি এইভাবে মঙ্গলে থাকে এবং মস্তিষ্ক রেখা থেকে একটি রেখা যদি বৃহস্পতিতে থাকে, তাহলে এই সূত্রের সঙ্গে সেই জাতকের পুরোপুরি মিলে যাবে। সেই জাতক যেমন মেধাবী, তেমন সাহসী, তেমন কর্মোদ্যম এবং কর্মে করবার মানসিকতা এবং কর্মে সে রিস্ক নিতে পারবে। এই গেল আর একটি সংকেত। এবার আমরা আরেকটি সংকেত দেখব। তবে এখানে শর্ত হচ্ছে এই মস্তিষ্ক রেখা কিন্তু কোনো কাটাকাটি, কোনো এই ধরনের জব সাইন কিংবা এইভাবে কোনো এরো রেখার দ্বারা কর্তিত, কিংবা তিল চিহ্ন, কিংবা কোথাও বিচ্ছিন্ন ভেঙে ভেঙে ওঠা, কিংবা এই মস্তিষ্ক রেখা এইভাবে আঁকা বাঁকা হওয়া চলবে না। তাহলে মস্তিষ্কের সঠিক প্রয়োগ সে করতে পারবে না, সময় মতো সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হবে, নিজের ভুল সিদ্ধান্তের কারণেই ক্ষতি হবে। আবার বৃহস্পতির স্থানে জাল চিহ্ন, তিল চিহ্ন,
জব চিহ্ন কিংবা অতিরিক্ত ফোলা কিংবা অতিরিক্ত দাবা থাকলে চলবে না, বৃহস্পতির আঙ্গুল এরকম এলোমেলো থাকলে চলবে না, ক্রস থাকলে চলবে না, তিল থাকলে চলবে না, আঙ্গুল বক্র হলে এটার পূর্ণ ফল পাবে না। অর্থাৎ শর্ত হচ্ছে এগুলো থাকলে চলবে না, এটাতে এই রেখাটির পূর্ণ ফল প্রাপ্ত জাতক হয় না। এবার আমরা আরো একটি প্রভাবশালী রেখা দেখব। তার আগে সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আমি অন্তত আপনাদের কিছু দিতে পারছি কিনা বা আপনারা কিছু বুঝতে পারছেন কিনা আমার অনুষ্ঠান থেকে, তার নিদর্শন স্বরূপ অন্তত একটি লাইক আমাকে রেখে যাবেন। আপনাদের একটি লাইক পেলে আমি অন্তত বুঝতে পারবো যে আমি আপনাদের বোঝাতে সক্ষম হচ্ছি, তাই তার নিদর্শন স্বরূপ একটি লাইক রেখে যাবেন, মতামত রেখে যাবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আরও একটি রেখা সম্পর্কে ধারণা নিব। সেটি হচ্ছে এই যে রবির আঙ্গুল। এই রবির আঙ্গুলকে মধ্যমা অনামিকা আঙ্গুলকে বলা হয় রবির আঙ্গুল। এই রবির আঙ্গুলে যদি কোনো শুভ সূচক একটি রবি রেখা থাকে, অর্থাৎ হাতের এই রেখাটিকে বলে রবি রেখা, এই ধরনের একটি স্পষ্ট গভীর পোড়ামাটির বর্ণ বিশিষ্ট একটি রবি রেখা থাকে, অর্থাৎ রেখাটির বর্ণ হতে হবে পোড়ামাটির বর্ণ বিশিষ্ট, আবার অতিরিক্ত গভীর, অতিরিক্ত চওড়া, মোটা কিংবা সূক্ষ্ম সুতার মতো হলেও চলবে না। এই ধরনের একটি রবি রেখা, সেটা হোক ছোট বা বড়। যেমন এই যে আমি যে স্থান পর্যন্ত এঁকেছি, এইখান থেকে যদি রবি রেখা এসে থেমে যায়, এই পর্যন্ত যদি আসে, আর রবির আঙ্গুলটি যদি সুন্দর এবং রবির মাউন্ট যদি শুভ থাকে, অশুভ চিহ্ন বর্জিত থাকে, তাহলে 50 বছর বয়সে পদার্পণ করবার সাথে সাথে এই জাতক তার ভাগ্যের উন্নয়নের ধারা প্রচুরভাবে, যে আমি যেটা বলি, আমি প্রায় যেটা বলি যে উন্নয়নের মাইলেজ, এটা কিন্তু 50 বছর বয়স থেকে জাতক অবশ্যম্ভাবী রূপে পাবে, যদি রবির মাউন্টটা স্ট্রং থাকে, দোষমুক্ত থাকে। আবার এই রেখাটি যদি এইভাবে এসে যদি এইভাবে মস্তিষ্ক রেখা থেকে উত্থিত হয়, তাহলে এটি 35 বছর বয়স থেকে জাতক তার উন্নয়নের যে গতি, সেটাকে তীব্র থেকে তীব্রতর গতি পেয়ে যাবে এবং ভাগ্য সুপ্রসন্ন হবে। সম্মান, যশ, খ্যাতি এবং অর্থ জাতক অনায়াসে করায়ত্ত করতে পারবে। এই রবির স্থানে সর্বোচ্চ প্রভাবশালী আরও একটি চিহ্ন রয়েছে। যেমন এই রবি রেখা এমন একটি রেখা, যদি এতটুকু একটি রেখাও থাকে, এতটুকু একটি রেখাও থাকলে সেটিও শুভ ফল দেয়। কারণ একাধিক রবি রেখা থাকা মানে জাতকের মেধা একাধিক লাইনে কিন্তু পরিচালিত হওয়া, অর্থাৎ জাতক সাধারণ জ্ঞান সম্পন্ন, জাতকের মধ্যে প্রচুর সাধারণ জ্ঞান থাকবে এবং এই জাতক অনেক সমস্যা তার সাধারণ জ্ঞানের সাহায্যেই মিটিয়ে ফেলতে পারবে। এই রবির স্থানে, এই স্থানে যদি রবি রেখার উপরে যদি স্টার সাইন থাকে, এটিও খুব শক্তিযুক্ত একটি রেখা। এই জাতকের পরিচিতির প্রসার মানে নিজের এলাকা নয়, সারা দেশ নয়, সারা পৃথিবীও জানতে পারে। এই স্টার সাইন এত প্রভাবশালী, রবিতে স্টার সাইন। আবার রবিতে যদি এই ধরনের কোনো ফিশ সাইন পরিলক্ষিত হয়, মৎস্য চিহ্ন, তাহলে এই জাতক সুনাম, খ্যাতি, যশ ইত্যাদি তো আসবেই, ছিনিয়ে নেবেই। এটি বিদেশ সংক্রান্ত বিষয়, বিদেশের যে বিষয়গুলো, অর্থাৎ বিদেশ থেকে অর্থ আয়ের ব্যাপক একটি যোগ সৃষ্টি হয় এবং সমাজে প্রতিষ্ঠিত হয়। এই রেখাটি জাতককে উন্নতির শেখরে, একবার শেখরে, রবি হচ্ছে রাজা, তাই উন্নতির শেখরে নিয়ে যেতে সাহায্য করে এই রবি রেখাটি, মৎস্য চিহ্নটি। তবে মৎস্য চিহ্নটি যত বড় হবে তত ফলাফল কিন্তু বেশি। কিন্তু এই মৎস্য চিহ্নটির মুখ যদি দেখুন, অনেকের হাতে এরকম আছে, মৎস্য চিহ্ন আছে কিন্তু মুখটি এরকম নিচের দিকে। দেখুন, আমি একটু এঁকে দেখাবো। এরকম নিচের দিকে মুখ আছে। ফিশ সাইনের মুখ যদি নিচের দিকে থাকে, তাহলে ফিশ সাইন সেটাও ফল দেবে, এ ফিশ সাইনও পর্যাপ্ত ফল দেয়, কিন্তু একটু বেশি বয়সে, একটু দেরিতে ফল দেয়, কিন্তু ফল দেয়। এটি অত্যন্ত শক্তিশালী রেখা রবির ক্ষেত্রে ফিশ সাইন।
কিন্তু এখানে শর্ত হচ্ছে রবির এই আঙ্গুলটি হতে হবে গোলাপি এবং মসৃণ গোলাকার। এই আঙ্গুলটি গোল হতে হবে, গোল, চ্যাপ্টা হলে চলবে না। এই আঙ্গুলের অনেকের আছে দেখা যাচ্ছে এখানে কম আর এখানে এই হাড়ের কাছে এসে বেশি, আঁকা বাঁকা মাজামরা টাইপের, এদিকে বাঁকা এদিকে বাঁকা, এমন হলে চলবে না। রবির আঙ্গুলে এক্সট্রা কর থাকলে চলবে না, ক্রস থাকলে চলবে না, তিল থাকলে চলবে না। এবং রবির এই যে মাউন্ট, এই মাউন্টে জাল চিহ্ন থাকলে চলবে না। আবার রবি, এই যে রবি রেখা, এটি অনেকেরই এরকম দেখা যায়, সুন্দর একটি রবি রেখা রয়েছে, দেখুন এটি অনেকেরই আছে, এরকম সুন্দর একটি রবি রেখা রয়েছে, পারফেক্ট একটি ক্রস রয়েছে। এরকম ক্রস থাকলেও চলবে না। তবে এরকম পারফেক্ট ক্রস যদি থাকে তাহলে দেখুন, যদি হৃদয় রেখা, এখানে কিন্তু আরেকটি বিষয় রয়েছে, হৃদয় রেখায় টাচ করে যদি এইভাবে ত্রিভুজ সৃষ্টি করে তাহলে কিন্তু এই ক্রসও কিন্তু শুভ ফল দিয়ে থাকে। অর্থাৎ একটা সময়ে যেহেতু রবি কাটা, অশুভ ফল তো দেবেই, মর্যাদাহানি, সম্মানহানি, অতিরিক্ত অর্থ ব্যয়, আয়ের চেয়ে ব্যয় বেশি, এগুলো আসবে জাতকের। কিন্তু জাতক অনায়াসে বেরিয়ে আসতে পারবে এই পরিস্থিতি থেকে। তার নিদর্শন কিন্তু এই যে ত্রিভুজ, এটি কিন্তু যেমন অশুভ ফল দেয়, অর্থাৎ ঝড়ের শেষে আবার সুন্দর সময় খুব দ্রুত ফিরে আসে তার জীবনে, এটি সেই সংকেত। তো আমরা যেটা বলছিলাম যে রবি রেখার ওই শুভ ফলটি পেতে হলে যে শর্তগুলো রয়েছে, রবি রেখাতে এইভাবে ক্রস চলবে না, এইভাবে প্রপার ক্রস চলবে না, এই স্থানটি আঙ্গুলে তো দেখিয়েছি, এই স্থানটিতে জাল চিহ্ন, ক্রস চিহ্ন, তিল চিহ্ন, জব সাইন, এই যে জব সাইন, মনে রাখবেন জব সাইন আর মৎস্য সাইন কিন্তু প্রায় এক ধরনের। ফিশ সাইনের পেছন দিকে এইভাবে লেজের মতো থাকবে, আমি একটু একে দেখাবো যাতে মিলিয়ে নিতে পারেন। দেখুন ফিশ সাইনটা এইভাবে একটু লেজের মতো থাকে, কিন্তু এই লেজটা যদি না থাকে এটি কিন্তু জব সাইন। এটি কিন্তু একটু খুব সতর্কতার সঙ্গে দেখবেন। তো এই জব সাইন যদি থাকে, কিংবা এই স্থানটা যদি কড়া কড়া থাকে, কোনো শক্ত কোনো কাজ করেন না, হাতের দ্বারা শক্ত কোনো কাজ সংগঠিত হয় না, কিন্তু এই স্থানটা কড়া, এটা রবি ড্যামেজ। কিংবা এই স্থানটা একদম নিঃস্বস্থ, গর্ত মতো, দুই পাশে উঁচু, মাঝে খাল মতো, সেটাও অসুস্থ, সেটা হলেও কিন্তু এই রবি রেখার শুভ ফল প্রাপ্ত হওয়া যায় না। এবার আমরা আর একটি রেখা দেখব এবং শেষ সেটি হচ্ছে শুক্রের মাউন্টে প্রভাব রেখা। দেখুন এই যে অংশটুকু হাতের, এই অংশটুকুকে শুক্রের স্থান বলে। এই শুক্রের স্থানে যদি এই ধরনের দুটি, তিনটি বা চারটি প্রভাব রেখা থাকে, একটি থাকলে এত বেশি ফল দেয় না, একটি থাকলে, একের অধিক থাকতে হবে। এই যে প্রভাব রেখা, রেখাগুলো কিন্তু মোটা হতে হবে, গভীর, ডিপ। যদি এই রকম ডিপ প্রভাব রেখা থাকে তাহলে বুঝবেন যে আপনি সর্বোচ্চ লাকি। এই একটি প্রভাব রেখা, তবে রেখাগুলো কিন্তু দোষমুক্ত হতে হবে সম্পূর্ণ ফল পেতে হলে। একটি প্রভাব রেখা একটি বিলাসী জীবন আপনার জন্য, বিলাসবহুল জীবন, চব্যচস্য লজ্জপেয় আহারাদি, দামি বসন, দামি বাড়ি, দামি গাড়ি, বিলাসী জীবন যাপন কিন্তু আপনার জন্য। যদি একের অধিক, অন্তত একটা থাকলে এই ফল এত পাওয়া যায় না, দুটো থাকলেও তেমন একটা, দুটো থাকলেও পাওয়া যায়, কিন্তু এতটা না। কিন্তু যখনই তিনটি চারটে যার হাতে থাকবে সেই জাতক কিন্তু প্রচুর ফল পায়। জীবনে স্ট্রাগল করতে হয় যে কি, অর্থাৎ জীবনের কষ্টকর যে অনুভূতিগুলো, অর্থনৈতিক কষ্ট, এই জিনিসটা জাতকের মধ্যে থাকে না, এরা বোঝেই না যে কষ্ট কি। অর্থাৎ তাদের জীবনে কষ্টকর সময় উপনীতই হয় না যদি শনিতে এই প্রভাব রেখা থাকে। তবে এখানেও একটি শর্ত রয়েছে পরিপূর্ণ ফল পেতে হলে, সেটি হচ্ছে এই শুক্রের স্থানটি থাকতে হবে একটু দীর্ঘ। দেখুন আমি কিন্তু রেখেছি, এটি কিন্তু ছোট, জায়গাটি খুব কম পেয়েছে, এটি কিন্তু শনি, দুঃখিত, শুক্র কুঞ্জর। এই স্থানটি আরো একটু প্রশস্ত হতে হবে,
এই দেখুন, এইবার দেখুন অনেকটা প্রশস্ত এবং শুক্র স্ট্রং। শুক্রের এই স্থানে একটি স্কেল ধরবেন, এইভাবে একটি স্কেল ধরবেন, দেখবেন যে এই মাংসালো অংশটুকু নিচের দিকে ঝোলা, নিচের দিকে নামা যদি থাকে তাহলে শুক্র স্ট্রং, আর যদি উপরের দিকে থাকে তাহলে শুক্র দুর্বল। শর্ত হচ্ছে শুক্র স্ট্রং হতে হবে। এই স্থানে কোনরূপ এই ধরনের জাল চিহ্ন, এই যে অতিরিক্ত ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমন্বয়ে যদি এরকম হয়, জাল চিহ্ন মুক্ত, ক্রস চিহ্ন মুক্ত, সেটা যে কোনো স্থানে শুক্রের এই মাউন্টটুকু, এবং এই যে তিল চিহ্ন, এই চিহ্নগুলো মুক্ত যদি থাকে, পারফেক্ট একটি শুক্রের স্থানে, অর্থাৎ এই স্থানটা হবে লাল গোলাপি আভাযুক্ত, একটু ফোলা মাংসালো, থলথলে মাংসালো নয়। অনেকের আছে এরকম এরকম করলে থলথল করে, অতিরিক্ত ফোলা, একদম ফোলা, সেটাও খারাপ। এভাবে চাপ দিলে বসে যাচ্ছে বা বজবজ করছে, সেটিও অশুভ, এমন হলেও হবে না। এটি লাল গোলাপি আভাযুক্ত, ফোলা মাংসালো, একটু দীর্ঘ জায়গা ব্যাপী এবং দুটি বা তিনটি এই ধরনের প্রভাব রেখা, তাহলে সেই জাতক জীবনে প্রচুর ধন অর্জন করে, প্রচুর সুখ শান্তি। শুক্র আমাদের সুখের কারক, সুখ শান্তি, দাম্পত্য জীবন, আমাদের যে যৌন জীবন ইত্যাদি নিয়ন্ত্রণ করে শুক্র। বিত্ত বৈভব, মানে প্রচুর যে বিত্ত বৈভব, মানুষ যে যে এনজয়, আনন্দ, এটাও শুক্র দিয়ে থাকে। তো এই ধরনের রেখাধারী জাতক জীবনের সব কিছুই পেয়ে থাকে। সুপ্রিয় দর্শক, আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক প্রদান করবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিতর থেকে অনুপ্রাণিত করে, উৎসাহিত করে, উজ্জীবিত করে জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন, এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায়।